হ্যালো প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। রিসার্চ ডাইজেস্টের আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এবং এই আজকের এপিসোডে আমরা যে আর্টিকেলটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ইএমবিও জার্নালে পাবলিশ হয়েছে এবং টাইটেল হচ্ছে পোস্টনাটাল এক্সপ্রেশন অফ দ্য লাইসিন মিথাইল ট্রান্সফারেজ সেট D1B is essential for learning and the regulation of neuron enriched genes. তো এই আর্টিকেলটি নিয়ে আমাদের সাথে কথা বলার জন্য আমার সাথে উপস্থিত আছে সাদমান সাকিব এবং সাদমান যেহেতু আমার বন্ধু, আমরা তুই করে বলি একজন আরেকজনকে। সো এটা একটু ডিসক্লেইমার হিসেবে সবার জন্য দিয়ে রাখলাম যাতে অড না লাগে। সাদমান, তোকে স্বাগতম আমার এই প্ল্যাটফর্মে। থ্যাংকস লট। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হাসান এবং সকল অডিয়েন্সকে। আমি খুবই হ্যাপি যে হাসান এই প্ল্যাটফর্মটা শুরু করেছে এবং এটা মানে আমি খুবই হ্যাপি যে আমাকে মানে আই এম ইনভাইটেড হিয়ার এন্ড আই এম রিয়েলি হ্যাপি টু টক হিয়ার। শিওর, মাই প্লেজার। অ্যান্ড আচ্ছা, তো আর্টিকেলের একটা মেইন থিম হচ্ছে এপিজেনেটিক্স। তো এপিজেনেটিক জিন এক্সপ্রেশন, আমি আমি মেইন রেজাল্টস বা ওইসবে যাওয়ার আগে একটু ব্যাকগ্রাউন্ডটা শুনি। তো শিওর। এপিজেনেটিক জিন এক্সপ্রেশনটা কি এবং হচ্ছে এই এপিজেনেটিক্স, আমাদের এপিজেনেটিক্সটা চেঞ্জ হয় কিভাবে, একটু সবার জন্য জি। শেয়ার করবেন। নো, ইটস এ ভেরি গুড কোয়েশ্চেন। এপিজেনেটিক্স আসলে কি? এপিজেনেটিক্স, রাইট? সো জেনেটিক্স মানে তো আমরা বুঝি যে জেনেটিক্স মানে কি জিন, হুম হুম ডিএনএ এগুলা নিয়ে। এখন এপিজেনেটিক্স হলো এপি মানে হলো এক ধাপ উপরে। মানে জেনেটিক্স এর আগে আসে এপিজেনেটিক্স। কারণ আমি যদি একদম সহজ ভাষায় বলার চেষ্টা করি যে আমাদের প্রত্যেকের শরীরের প্রত্যেকটা কোষের মধ্যে অথবা আমরা যদি আমাদের চারপাশে থাকে প্রত্যেকটা অ্যানিমালের মধ্যে, হ্যাঁ? মানে প্রত্যেকটা প্ল্যান্টের মধ্যে ইনফ্যাক্ট মানে হায়ার অর্ডার অ্যানিমাল অর প্ল্যান্টস অর সামথিং। তো ডিএনএটা কিন্তু অনেক মানে কয়েলিং করে থাকে। ডিএনএ কিন্তু একটা লিনিয়ার কোনো স্ট্র্যান্ড না। ঠিক আছে? কোষের মধ্যে এটা হুম অনেক হুম হুম কয়েলিং থাকে। এখন কয়েলিংটা কিভাবে হয়? এই কয়েলিংটা বেসিক্যালি নিউক্লিওজোম, মানে নিউক্লিওজোম বেসিক্যালি একটা কিছু প্রোটিনের মানে একটা স্ট্রাকচার ডিএনএ কে বেসিক্যালি র‍্যাপ করে খুবই টাইটলি প্যাক করে একটা সেলের মধ্যে রাখে। হুম 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 এপিজেনেটিক্সটা হচ্ছে কি যে এই যে ডিএনএ যে বেসিক্যালি মানে যেভাবে প্যাকেজড হইছে এবং এই প্যাকেজিং এর জন্য যে প্রোটিনগুলা ইনভলভ, যেরকম হিস্টোন H1 H2 H3 H4, হ্যাঁ? মানে হিস্টোন নামে একটা প্রোটিন আছে। তো যে প্রোটিনগুলার ভ্যারিয়েন্ট গুলা বেসিক্যালি ডিএনএ কে খুব শক্ত করে র‍্যাপ করে একটা কোষের মধ্যে প্যাকেজ করে রাখে। এখন এপিজেনেটিক্স আমি যদি বলি যে এটা why it's significant, why people study that? কারণ এটা দেখা গেছে বেশ অনেক আগেই যে এই যে ডিএনএ থেকে যে জিন এক্সপ্রেশন হয়, তাই না? জিন এক্সপ্রেশন হয়, এক্সপ্রেস করে যে ডিএনএ থেকে আরএনএ হচ্ছে, তাই না? আরএনএ থেকে দিনটা ধরে প্রোটিন হচ্ছে, যে সেন্ট্রাল ডগমা। তো এপিজেনেটিক্স এর কাজটা হচ্ছে কি এই যে মানে ডিএনএ থেকে যে আরএনএ হচ্ছে, হ্যাঁ? এই যে জিন এক্সপ্রেশন হচ্ছে, মানে এইটা অ্যাকচুয়ালি কেন হয়? একটা এনজাইম আছে না? আরএনএ পলিমারেজ ডিএনএ তে বসে বেসিক্যালি জিনটা এক্সপ্রেস হুম করতেছে। হুম হুম বাট আরএনএ পলিমারেজে বসার তো জায়গা লাগবে না? না, ইমাজিন লাইক আ সোফা। এক্স্যাক্টলি। সোফার মধ্যে প্রায় মানে একটা সোফাতে ৩ জন বসতে পারে। কিন্তু ওখানে ১০ জন বসে আছে। রাইট? মানে ওখানে তো আর বসার কোনো ওয়ে নেই। তাহলে নতুন কেউ এসে তো বসতে পারবে না। জিন এক্সপ্রেশন হবে না। সো এপিজেনেটিক্স এর ব্যাপারটা হচ্ছে কি যে এপিজেনেটিক্স এর এই যে ডিএনএ কে যে আনকয়েল করা, খুলে তারপরে যে আরএনএ পলিমারেজ বসে যে জিন এক্সপ্রেশনটা করা। জিন এক্সপ্রেশন এনি কাইন্ড অফ জিন এক্সপ্রেশন লং মানে আরএনএ মানে ছোট আরএনএ, বড় আরএনএ মানে স্মল আরএনএ হোয়াটএভার ইট ইস। এই যে ডিএনএ কে খুলতেছে আবার প্যাক করতেছে, এগুলা কিছু মানে আরেক অন্য লেভেলের এনজাইম করে। হ্যাঁ? এপিজেনেটিক মডিফাইং এনজাইম, এটাকে রাইটার ইরেজার বলা হয় আরকি আমাদের টেক্সট বুকের ভাষায়। যে কিছু আছে যে এবং এগুলা হয় সব মডিফিকেশনের মাধ্যমে। এই পোস্ট ট্রান্সলেশনাল মডিফিকেশন, রাইট? প্রোটিনের মানে ফার্দার হুম মডিফিকেশন। ওই হুম মিথাইলেশন হইতে পারে, অ্যাসিটাইলেশন হইতে পারে, ইউবিকুইটিনেশন হইতে পারে, সুমোলাইলেশন হইতে পারে। মানে অনেক রকমের মডিফিকেশন, কিছু এক্স্যাক্টলি। এনজাইম আছে এগুলা মডিফিকেশন বসায়। যেই বসাচ্ছে কিছু মডিফিকেশনের কারণে দেখা যায় কি ডিএনএ আরো বেশি টাইটলি প্যাক হয়ে যায়। আবার কিছু মডিফিকেশনের কারণে ডিএনএ আবার খুলে যায়। তখন মানে অনেক জিন এক্সপ্রেশন হয়। এটাই হলো এপিজেনেটিক্স। হ্যাঁ? এবং আমি যদি একটু হুম সেকেন্ড কোয়েশ্চেন এ আসি যে মানে why it's important, মানে আমাদের মানে বেসিক্যালি এনভায়রনমেন্ট বা মানে কিভাবে রেগুলেটেড হয়, এটা কিন্তু অ্যাকচুয়ালি আমাদের এনভায়রনমেন্ট এর সাথে ফার্স্ট মানে যে ইন্টারেকশনটা এপিজেনেটিক্স এ হয়। হ্যাঁ? মানে কারণ ডিএনএ তো আরো পরে যাচ্ছে। এই যে আমাদের এনভায়রনমেন্টে যদি একটু সহজ ভাষায় বলি যে এই যে বিভিন্ন রকমের এক্সপোজার হচ্ছে, কেমিক্যাল এক্সপোজার অর হোয়াটএভার ইট ইস, হ্যাঁ? মানে এগুলো তো এট দি এন্ড অফ দ্য ডে সেলের মধ্যে যাচ্ছে। তো
তো সেলে যে বেসিক্যালি ফার্স্টে কিন্তু এপিজিনোমটাকে মানে চেঞ্জ করে না, নিউক্লিয়ার যে ডিএনএ যে আর্কিটেকচার সামথিং, এপিজিনটা চেঞ্জ হয়ে তারপরে ডিএনএটা চেঞ্জ হয়। সো epigenetics is actually the gateway, basically the connection between the environment and the genome, basically. So it's very interesting topics যে এনভায়রনমেন্টের সাথে এক্স্যাক্টলি। কিভাবে আমাদের ডিএনএ এর কানেকশন হয়। So that is epigenetics actually. ওকে, থ্যাংক ইউ। গুড পয়েন্ট। সো এনভায়রনমেন্টাল ফ্যাক্টরস একটা বিগ ফ্যাক্টর, যারা হচ্ছে যে ট্রান্সলেশনের পরে যে প্রোটিন গুলো হবে তাদের এই ডিফারেন্ট মডিফিকেশন গুলা Indeed. কন্ট্রোল করে। এবং তোর এই পার্টিকুলার পেপারটাই হচ্ছে হিস্টোন 3 প্রোটিনের মিথাইলেশন রিলেটেড একটা মডিফিকেশন নিয়ে Right. কথা হচ্ছে। Right. তো ওইটায় যাওয়ার আগে আরেকটা জিনিস জানতে চাই যে কগনিটিভ ডিজিজ গুলা সম্পর্কে। সো Right. কগনিটিভ ডিজিজ কি এবং হচ্ছে এপিজেনেটিক্স কিভাবে কগনিটিভ ডিজিজ গুলাকে কন্ট্রোল করে, একটু ব্রিফলি। Indeed. Cognitive diseases, basically cognition, right? Cognition is basically what you are মানে perceiving right now. এই যে আমি বসে আছি, লার্নিং। কথা বলতেছি, এই যে লার্নিং, মেমোরি, মানে কগনিশন মানে টু রেকগনাইজ সামথিং, হ্যাঁ, যে আমার সামনে কি হচ্ছে এটা আমি বুঝতে পারতেছি। তো কগনিটিভ ডিজিজের মধ্যে অনেক রকম ডিজিজ আছে, মানে বেসিক্যালি হুইচ ইজ রিলেটেড টু মেন্টাল হেলথ রিলেটেড ডিজিজেস। হ্যাঁ, যে মেন্টাল হেলথের সাথেই কগনিশন বা কগনিটিভ ডিজিজের একটা স্ট্রং লিঙ্ক আছে। আমি যদি কিছু উদাহরণ দিই, I mean, for example, যে স্কিজোফ্রেনিয়াতে যেরকম না, মানে ইটস কাইন্ড অফ লাইক আ কগনিটিভ ডিজিজ না, যে স্কিজোফ্রেনিয়াতে যেটা হয় যে মানুষজন মানে সামথিং হুইচ ইজ নট ট্রু সেটা দেখতে থাকে, এবং এটা কিন্তু ব্রেনের মধ্যে একটা মেকানিজম। হ্যাঁ, তারপরে ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটি মানে কি, যে এই যে একটা মানুষ ধর বড় হয়ে গেছে, বড় হওয়ার পরে বেসিক্যালি অনেকে আছে যে স্কুল কলেজে ভালো রেজাল্ট করতেছে না অর সামথিং, এটা কিন্তু ওই মানুষটার দোষ না, হয়তো বা স্কুল সিস্টেমের প্রবলেম, যে স্কুল সিস্টেমটা তো একটা খুব ন্যারো স্ট্রাকচার হইতে থাকে। অনেকে দেখা যায় কি যে ওই পরীক্ষায় ভালো করতে পারে না, কারণ হয়তো বা সে রেকগনাইজ, এই যে কগনিশনের প্রবলেম না, যে এই যে ডিসলেক্সিয়া যেরকম একটা যে লেখা পড়তে পারে না অর সামথিং, যে কগনিটিভ ডিজিজ। তো আমাদের ল্যাবে বেসিক্যালি আমরা এই সব রকমের নিউরোসাইকিয়াট্রিক ডিজিজ নিয়ে কাজ করতাম। নিউরোসাইকিয়াট্রিক ডিজিজ ইনক্লুডিং মানে স্কিজোফ্রেনিয়া, এবং শুধু নিউরোসাইকিয়াট্রিক ডিজিজ না, মানে এইজিং রিলেটেড ডিজিজও কাজ করতাম। আলজাইমার্স, পার্কিনসন্স, ফ্রন্টোটেম্পোরাল ল্যাটারাল ডিমেনশিয়া। তো হ্যাঁ, এখানে জাস্ট আমি কোশ্চেনটা একটু রিমাইন্ড করে দিই। সো এই যে কগনিটিভ ডিজিজ গুলো হয় এবং সেটার সাথে এপিজেনেটিক্স এর লিংকটা কি? লিংক আছে এবং হ্যাঁ, লিংকটা কি এবং হচ্ছে এই এনভায়রনমেন্টাল ফ্যাক্টর কিভাবে এটাকে এফেক্ট করতেছে। হ্যাঁ, এখন বেসিক্যালি এনভায়রনমেন্টাল ফ্যাক্টরটা এটা ভেরি গুড কোয়েশ্চেন। আই লাভ দিস কোয়েশ্চেন। যে ফার্স্ট অফ অল, যে এপিজেনেটিক এনজাইম যেগুলো আছে, যে SET-D1B ইজ ওয়ান অফ দ্য এপিজেনেটিক মডিফায়ার্স। হ্যাঁ, যে ধর এই যে মেথাইলেশন পুট করতেছে, আবার কিছু আছে ডিমিথাইলেজ বা অ্যাসিটাইলেজ, ডিঅ্যাসিটাইলেজ, বেসিক্যালি যে এটা কিন্তু একটা গেমের মতো, মানে কিছু এনজাইম আছে পুট করতেছে, কিছু রিমুভ করতেছে, মানে ইরেজার আর রাইটার। এখন মানে লার্জ স্কেল হিউম্যান জিনোমিক স্টাডিতে দেখা গেছে যে বিগ পপুলেশন স্টাডিতে, তুই তো পাবলিক হেলথে পড়াশোনা করছিস, তো পপুলেশন বেস যখন জিনোমিক্স স্টাডি করা হয়, ওখানে SNP দেখে না, যে সিঙ্গেল নিউক্লিয়েটেড পলিমরফিজম অর স্ট্রাকচারাল ভ্যারিয়েন্স। তো ওখানে দেখা গেছে কি যে অনেক কোহর্টে, হিউম্যান কোহর্ট, মানে যাদেরকে ধর নর্মাল ভার্সেস নিউরোসাইকিয়াট্রিক, নর্মাল ভার্সেস যে ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটি, ওদের যখন জাস্ট জিন সিকোয়েন্স করছে পেশেন্ট স্যাম্পলের মধ্যে, দেখা গেছে কি যে এপিজেনেটিক এনজাইম, যে প্রোটিনগুলো যেই জিন থেকে আসতেছে, ওই এপিজেনেটিক এনজাইমের মধ্যে যখন মিউটেশন আছে, লস অফ ফাংশন অথবা গেইন অফ ফাংশন, হোয়াট এভার ইট ইজ, ওই মানুষগুলো নিউরোসাইকিয়াট্রিক ডিজিজ হয়। হ্যাঁ, মানে there's a prevalence, হ্যাঁ, it's kind of significant. So that's number one point, যে কেন এপিজেনেটিক এনজাইম নিয়ে আমাদের স্টাডি করা দরকার, যে আসলে it affects our learning and memory capabilities. হ্যাঁ, মানে আমাদের বেসিক্যালি আমাদের কগনিশন বা এগুলাতে এফেক্ট করে। এখন সেকেন্ড কোশ্চেন যেটা, যে এনভায়রনমেন্টের সাথে কিভাবে এপিজেনেটিক মডিফায়ার গুলো রোল প্লে করতেছে, এক্স্যাক্টলি এইটা হলো গিয়ে একটা বিগেস্ট হাইপোথিসিস স্টিল। মানে এটা কিন্তু মানে আমরা নিউরোসায়েন্সের পয়েন্ট অফ ভিউ থেকে, এটা আমার বস যে আন্ড্রে ফিশার, উনি ওই MIT-তে পোস্টডক করতে গেছিল অনেক আগে, 2010-এর দিকে উনি শেষ করে চলে আসছে। উনি যে ল্যাবে কাজ করতো MIT-তে, ওইখানে উনি সেটা মানে এক্সপেরিমেন্ট করে প্রুফ করে দেখাইছে যে হিস্টোন অ্যাসিটাইলেশন, হ্যাঁ, হিস্টোন অ্যাসিটাইলেশন ইজ ওয়ান অফ দ্য মানে এপিজেনেটিক মানে মার্কার্স। তো এটা হলো বয়সের সাথে সাথে চেঞ্জ হয়, এবং বয়সের সাথে সাথে চেঞ্জ হলে মানুষের তো বয়সের সাথে সাথে মানে মেমোরি কমে যায়, রাইট? সো হি ডাইরেক্টলি শোড দ্য লিঙ্ক, যে মেমোরির সাথে হিস্টোন মডিফিকেশন একটা লিঙ্ক আছে।
এখন মেমোরি তাহলে বলতে হচ্ছে মেমোরিটা কি, রাইট? মানে এটা একদম কোর কনসেপ্ট যে এই যে আমি আজকে তোর সাথে কথা বলতেছি, তোর সাথে আমি 2010-11 সাল থেকে আমি পরিচিত, রাইট? মানে ইটস বিন মোর দেন 10-12 ইয়ার্স। আমার তো তোর কথা মনে আছে। এখন এই যে মনে থাকা, হ্যাঁ, মানে এই যে মনে ভুলে যাওয়া, এগুলা মলিকুলার মেকানিজম, মলিকুলার লেভেলে হিস্টোন মডিফিকেশনের মাধ্যমে যে হয়, এটা হলো আমাদের প্রফেসর দেখাইছিলেন। এবং সেই আচ্ছা। কারণেই আর কি বেসিক্যালি যে এনভায়রনমেন্ট মানে কি, এনভায়রনমেন্ট মানে কিন্তু মানে আকাশ বাতাস এগুলা না। এনভায়রনমেন্ট মানে কি, ইটস বেসিক্যালি হাউ দ্য ব্রেন ওয়ার্কস। হ্যাঁ, মানে ফাংশনালি হাউ দ্য ব্রেন ওয়ার্কস। সেখানে আমরা দেখাইছি যে হিস্টোন মডিফিকেশন গুলো ইম্পর্টেন্ট। হ্যাঁ, যে এটা মার্ক করে রাখে, এবং এটাকে আমরা বলি, আমার প্রফেসর একটা রিভিউ পেপারও ছিল 2014 সালের দিকে, এপিজেনেটিক মেমোরি বলে। এপিজেনেটিক মেমোরি অফ আ নিউরন, অফ আ সেল। যে আমরা যত মেমোরি আমরা ফর্ম করতেছি, মানে আমাদের থিওরি অনুযায়ী হাইপোথিসিস এটা, যে ডিএনএ এই মানে আমাদের যে বাইরের মেমোরি, যে এনভায়রনমেন্টের ধর একটা সাউন্ড অথবা একটা একটা ভিজুয়াল থিং, আমরা যা দেখতেছি, যা শুনতেছি, যা হচ্ছে, মেমোরি গুলা কোডিং হচ্ছে এপিজেনেটিক লেভেলে। কারণ ডিএনএ তো চেঞ্জ হয় না, রাইট? ডিএনএ তো সেমই থাকে, কিন্তু চেঞ্জ হচ্ছে সব এই মডিফিকেশন গুলা, হুইচ ইজ অ্যাকচুয়ালি ইমপ্রিন্টিং দ্য মেমোরি, ইমপ্রিন্টিং দ্য মেমোরি ইন নিউরন। কারণ নিউরনের কথা চিন্তা করো, নিউরনও কিন্তু ডিভাইড হচ্ছে না, ব্রেনের মধ্যে নিউরন কিন্তু ফিক্সড আছে। হ্যাঁ, অফকোর্স কিছু কিছু ক্ষেত্রে হিপোক্যাম্পাসে এক্সারসাইজ করলে নিউরোজেনেসিস হয় অথবা হয়, বাট এইটাই হলো গিয়ে লিঙ্ক, যে আমাদের মেমোরি, এই যে আমরা কথা বলতেছি, এই যে আজ থেকে 10 বছর আগের মেমোরি, এগুলা হয়তো এপিজেনেটিক ইমপ্রিন্টিং হয়, এপিজেনেটিক মার্কের তো মাধ্যমে। এখানে আমি জাস্ট একটা জিনিস অ্যাড করতে চাই। তো এইটা ঠিক কিনা যে হ্যাঁ, এনভায়রনমেন্টের মধ্যে আরেকটা ইম্পর্টেন্ট এলিমেন্ট হচ্ছে আমাদের সোসাইটি বা হুম, রিলেশনশিপ, এবং এই যে সাইকোলজি হ্যাঁ, হ্যাঁ, মেইন পয়েন্ট, সাইকোলজিও আমাদের এনভায়রনমেন্টাল ফ্যাক্টর হিসেবে sure. এটাকে রোল প্লে করে কিনা? এটা নিয়েও আমাদের রিসার্চ হলো। ইটস আ ভেরি গুড পয়েন্ট, যে আর্লি লাইফ স্ট্রেস বলে হুম এটাকে। আর্লি লাইফ স্ট্রেস, হ্যাঁ? হুম মানে হুম ইএলএস বলে আরকি, যে আর্লি লাইফ স্ট্রেসের কারণে কিন্তু অনেক নিউরোসাইকিয়াট্রিক ডিজিজ হয়। পিটিএ, পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার হুম হইতে হুম পারে। এবং এটার সাথে মানে এটা তো অ্যাকচুয়ালি একটা লংগিটিউডিনাল ডেটা হইতে হবে, রাইট? যে ধর ইয়া বাচ্চাকালে একজন হয়তোবা এরকম একটা এক্সপেরিমেন্ট ডিজাইন করতে হবে, যে বাচ্চাকালে হয়তো স্ট্রেস হইছে, বড় হইলে কি হয়? হ্যাঁ? এবং এটা আমরা মাউসে করে দেখছিলাম যে ইট হ্যাজ অ্যান ইফেক্ট। হ্যাঁ? মানে অফ কোর্স ওকে এপিজেনেটিক মেকানিজমের মাধ্যমে ওইটা মানে ইটস আ নিউ এরিয়া অফ রিসার্চ। হ্যাঁ? মানে যেটা কিনা অলরেডি মানুষজন করতেছে। আমাদের আগের ল্যাবে করতেছে। সুইজারল্যান্ডের হুম কিছু গ্রুপ আছে যে মাউসকে নিয়ে করে কি ম্যাটারনাল সেপারেশন করে। ইটস কাইন্ড অফ লাইক আ স্ট্রেস, যে মানে ইঁদুরের বাচ্চা হইছে, ওকে মায়ের কাছ থেকে আলাদা রেখে একদম খালি একটা কেজে রাখে। হুম এই যে একটা স্ট্রেস হলো, ওদেরকে বড় হতে দেয়। বড় হওয়ার পরে দেখে কি, যে যারা এরকম আর্লি লাইফ এই যে সাইকোলজিক্যাল স্ট্রেসে ছিল, বড় হয়ে ওদের মেমোরিতে একটু মানে প্রবলেম হয়, মেমোরি ফরমেশনে। হ্যাঁ, মানে যে লার্নিং মেমোরি একটু ডিসেবিলিটি হয়। সো দেয়ারস অ্যান তো এনভায়রনমেন্টাল স্ট্রং এফেক্ট, যে বাচ্চাকালে যেন হুম স্ট্রেস যাতে না হয়। হ্যাঁ, এটা কিন্তু খুবই সো ইম্পর্টেন্ট। এইটাও হচ্ছে এপিজেনেটিক্স এর একটা ফ্যাক্টর হিসেবে রোল প্লে করতে পারে। এক্সাক্টলি, কারণ ডিএনএ তো চেঞ্জ হয় না, রাইট? একটা বাচ্চা তো মানে ডিএনএ চেঞ্জ বেসিক্যালি হবে না, হ্যাঁ হ্যাঁ। ডিএনএ তো সেম আছে, রাইট? সোমাটিক, এটা তো মানে যার মানে মিউটেশন। যদিও এটা আরেকটা ইন্টারেস্টিং ফ্যাক্টর দিয়ে রাখি, যে আমরা জানি যে আমাদের প্রত্যেকটা কোষের ডিএনএ সেম, কিন্তু নিউরন, ব্রেনের মধ্যে যে নিউরন গুলা, এদের মধ্যে কিন্তু ওভার দ্য ইয়ার্স সোম্যাটিক ভ্যারিয়েশন চেঞ্জ আসে, কিছু খুব হালকা হালকা। মানে তার মানে কি, যে একটা ব্রেনের মধ্যে, একটা মানুষের ব্রেনের মধ্যে যতগুলো নিউরন আছে, ধর 100টা নিউরন, 100টা নিউরনের ডিএনএ যদি আমরা সিকোয়েন্স করি, টিপিক্যালি সেম আসার কথা, কারণ ডিএনএ কিন্তু চেঞ্জ আছে। 100 নিউরন, তো 100টার ওইটা কি 100 রকমের মিউটেশন আসে ওইটা কি বেসিক্যালি। কোনো স্পেসিফিক ক্রোমোজোমে হয় নাকি র্যান্ডমলি যে কোনো জায়গা হতে পারে? এই র‍্যান্ডম বা স্পেসিফিক, দ্যাটস আ বেসিক্যালি সাবজেক্ট ফর ডিসকাশন। কারণ একটা নেচার পেপার হয়েছিল, যেখানে দেখাচ্ছিল যে ডিএনএ ড্যামেজ হয়, মানে মেমোরি ফর্ম হলে হুম ফার্স্ট স্টেপ হলো ডিএনএ ভেঙে আবার জোড়া লাগে, তারপরে হয়তো এপিজেনেটিক চেঞ্জ হয়। মানে ব্যাপারটা হচ্ছে কি, এই মেমোরি ফরমেশন, কগনিশন, এই জিনিসগুলা মানে খুব মানে হুম রিসেন্টলি, ইটস আ ভেরি কমপ্লেক্স। নট কমপ্লেক্স, ডেভেলপিং, ভেরি ডেভেলপিং ওকে ফিল্ড। ওকে। মানে নতুন নতুন রিসার্চের অনেক জায়গা আছে, অনেক ল্যাব আছে যারা এটা নিয়ে কাজ মানে করতেছে। আমাদের আসলে অনেক কিছু এখনো জানার বাকি আছে আর কি, কিছুই আন্ডারস্ট্যান্ডিং আমরা এর বাকি আছে। অনেক বাকি আছে, এবং এইজন্য আমরা এই পেপারটা অ্যাকচুয়ালি, কেন আমি এই পেপারটা এখন ফোকাস করতে যাচ্ছি, কারণ এই যে SETD1B, এই যে প্রোটিনটা, এটা তো একটা ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটি রিলেটেড একটা প্রোটিন, অলরেডি হুম এটা বের হইছে। কিন্তু দেখ, এটা এইজন্য আমার হচ্ছে পোস্ট ন্যাটাল, হ্যাঁ? মানে প্রি ন্যাটাল, পোস্ট ন্যাটাল না, যে একটা হুম মানুষের ব্রেন তো মানে বের করে ওটা টেস্ট করার উপায় নেই, রাইট? একটা মানুষ বড় হচ্ছে, তা মানে কারণ ব্রেন স্যাম্পলিং করতে গেলে ইটস ভেরি ডিফিকাল্ট। যেমন একটা ব্লাড খুব ইজিলি ব্লাড ড্র করা যায়, রাইট?
অথবা অন্য অর্গানগুলা থেকে একটু টিস্যু বায়োপসি নেওয়া যায়, লিভার, কিডনি। ব্রেনের স্যাম্পল কিভাবে নিবি? বেসিক্যালি তাহলে তো মানুষটাকে অজ্ঞান করে এটা ব্রেনে খুবই একটা ডিফিকাল্ট খুলতে এটা হবে। স্টাডি করা। নট হুম, ইভেন ডিফিকাল্ট, ইটস ইম্পসিবল। মানে এথিক্যালি মানে হুম, তুই হুম, কাউকে সুস্থ মানুষকে না, বলতে পারবেন যে আপনার ব্রেনে একটু পার্ট দেন। এইটার জন্যই আমাদের মেজর রিসার্চ গুলো সব হলো মাউসের উপরে। এই জন্য আমরা হুম, যেটা করছি যে যেহেতু এভিডেন্স আছে, সেট ডি ওয়ান বি ইজ এ হিস্টোন মেথাইলেশন এনজাইম, না এটা হিস্টোন মেথালেশন মেশিন হুম, করে। এন্ড হিস্টোন মেথাল মানে এই যে মেথাল ট্রান্সফারেজ বলে, হিস্টোন মেথাল ট্রান্সফার প্রায় ৬টা আছে। ইটস ওয়ান অফ দেম। এক্স্যাক্টলি। আমি এই নেক্সট কোশ্চেন এখানেই যাচ্ছিলাম যে হ্যাঁ, হিস্টোন থ্রি হিস্টোন থ্রি হচ্ছে ডিএনএ প্যাকেজিং এর একটা ইম্পর্টেন্ট রাইট, প্রোটিন, এবং রাইট, হচ্ছে এর এর যে মিথাইলেশন হয়, হ্যাঁ, এর মডিফিকেশন হয় বিভিন্ন ধরনের, এবং অনেকগুলো এনজাইম আছে ইম্পর্টেন্ট। রাইট, রাইট। তো এই পার্টিকুলার এনজাইমটা চুজ করার আসলে কারণ কি? এই এক্সাক্টলি আমাদের হ্যাঁ, ল্যাবে বেসিক্যালি যেহেতু আমার প্রফেসর সে তার আগের ওয়ার্কে ইন এমআইটি উনি দেখছে যে হিস্টোন অ্যাস্টাইলেশন অ্যাকচুয়ালি ইজ ইম্পর্টেন্ট ফর লার্নিং এ মেমোরি। তো উনি গটিংয়েনে আসার পরে উনি বেসিক্যালি হি স্টার্টেড মানে মেকিং অল দিস মাউস মডেল যে আচ্ছা হিস্টোন মেথাল ট্রান্সফারেজেও তো এটা হতে পারে। তো উনি শুরু করছিল অ্যাকচুয়ালি হিস্টোন মেথাল ট্রান্সফারেজের এই ৬টা প্রোটিনের মধ্যে প্রথম ২টা ওকে। সো KMT2A B। তো এটা ছিল ওয়ান অফ দ্য প্রোটিনস। তোর দিস ইজ ব নাম্বার 1 রিজন। হ্যাঁ, বল। অ্যান্ড্রে ফিশার প্রিভিয়াসলি হচ্ছে অ্যাসিটাইলেশন নিয়ে কাজ করতেন, এখন রাইট। হচ্ছে মিথাইলেশন নিয়ে। ওকে, এক্সাক্টলি উনি ওটা আরেকটা মেথালেশনে মডিফিকেশন। কাজ শুরু করছে। বাট আমি চলে আসার মানে আমি থাকতে থাকতে এই যে নাইম ভাইয়া তো ওখানে কাজ করতো, উনি আবার ওই মাইক্রো আরএনএ নিয়ে অনেক কাজ করছেন, মাইক্রো আরএনএ, স্মল হুম, আরএনএ। হুম, এবং আমি চলে যাওয়ার আগে আমি ওই লং নন কোডিং আরএনএটা স্টার্ট করে দিয়েছি। সো বেসিক্যালি এপিজেনেটিক মানে মেকানিজম, কিন্তু এপিজেনেটিক মেকানিজম মানে কি যে ডিএনএ এর বাদ দিয়ে যা যা মেকানিজম আছে, মানে এটা প্রোটিন লেভেল হতে পারে, হুম, আরএনএ লেভেল হতে পারে, দ্যাট ইজ অল কাইন্ড অফ পার্ট অফ এপিজেনেটিক্স। সো হুম, হুম। এটা নিয়ে আমার প্রফেসর বর্তমানে ফোকাস করতেছে, এনি কাইন্ড অফ এপিজেনেটিক্স ইন নিউরোসাইকিয়াট্রিক ডিসঅর্ডার অর এইজিং অর ডিমেনশিয়া। সো ওকে, ওকে। সেট ডি ওয়ান বি এই জন্যই চুজ করা যে ইট ওয়াজ ওয়ান অফ দ্য কি এনজাইমস অফ হিস্টোন মেথালেশন। আমাদের হাইপোথিসিসটা বলি। হাইপোথিসিস ছিল হুম, যে এই যে ৬টা এনজাইম আছে, ৬টা এনজাইম ৬ ভাবে কাজ করে, ৬টা ডিফারেন্ট জিনে ওদের মানে এমন হুম, না যে হুম, ৬টা এনজাইম ৬টাই তো হিস্টোন মেথালেশন করতেছে, রাইট? মানে এখন তারা কি রাইট। একই জায়গায় করে নাকি ডিফারেন্ট ডিফারেন্ট জায়গায় করে? হুম, এইটা হুম, ছিল আমাদের বেসিক কোয়েশ্চেন যে আমরা উই আস্ক দিস কোয়েশ্চেন যে মানে ব্যাপারটা কি? হচ্ছেটা কি? ঠিক আছে? হুম, এইটা ছিল আমাদের মেইন কোয়েশ্চেন যে এইজন্য আমরা অলরেডি আমি আরেকটা পেপারে co-author ছিলাম। মানে বেসিক্যালি ওইটাই ইট স্টার্টেড দ্য ডিসকাশন দ্যাট ওকে উই শুড অলসো স্টাডিং ইট। যে ওইখানেও আমরা দেখছিলাম যে ওইটার ওগুলা ছিল KMT2A, KMT2B, ২ টা ডিফারেন্ট ওকে, ওকে, এনজাইম ছিল। এটা ছিল SETD1B বেসিক্যালি। ইটস অ্যানাদার এনজাইম বেসিক্যালি, রাইট? রাইট। ওকে, গট ইট। আচ্ছা, তো আমি মেজর ফাইন্ডিংস এর দিকে চলে যাই। তো জি। তোর একটা একটা মেজর কাজ ছিল যে হচ্ছে মাইসের মধ্যে সেট D1B হচ্ছে ডিলিট করে দেয়া এবং রাইট। এরপরে ইফেক্ট গুলা দেখা। এখান বিহেভিয়ার। থেকে আম, কি স্ট্রাইকিং ফাইন্ডিংস গুলা ছিল, একটু শেয়ার কর। অফ কোর্স। এখন ব্যাপারটা হচ্ছে যে মাউস মডেল বানানোর পরে ফার্স্ট স্টেপ হুম, ইজ হোয়াট? ক্যারেক্টারাইজেশন, রাইট? যে মাউসের মধ্যে ঠিকমতো হুম, ডিলিট হয়েছে কিনা। আমরা মাউসের এই যে SETD1B নকআউট মাইস, এটা কিন্তু হোল বডি নকআউট ছিল না। আমরা এটাকে ওই ক্যামকাইনেস 2 একটা মানে প্রমোটার স্পেসিফিক নকআউট করছিলাম। এন্ড প্রমোটারটা ছিল ক্যামকাইনেস ওকে, 2। ক্যামকাইনেস 2 ইজ অ্যাকচুয়ালি নিউরন স্পেসিফিক জিন। সো তার মানে বুঝতে পারছি যে এটা যখন নকআউট হয় অনলি মানে খুবই স্পেসিফিক একটা নকআউট ছিল যে সারা শুধুমাত্র শরীর ওই সেল টাইপের হবে, হ্যাঁ। অনলি ইন দ্য ব্রেইন, মানে ব্রেইনের মধ্যে পেরিফেরিতেও না যে খালি ব্রেইনে। তাও আবার আমাদের ব্রেইনে তো অনেকগুলো পার্ট আছে, কর্টেক্স, হিপোক্যাম্পাস। এবং হুম, হিপোক্যাম্পাস আর কর্টেক্স হলো বেসিক্যালি দিস মেজর রিজনস হুইচ ইজ ইম্পর্টেন্ট ফর লার্নিং এন্ড মেমোরি। আর সেরেবেলাম যেরকম আছে, সেরেবেলাম ইজ ইম্পর্টেন্ট ফর মুভমেন্ট, মোস্টলি মুভমেন্ট এন্ড এভরিথিং। সো আমরা ফার্স্ট অফ অল ছিল যে আচ্ছা আমরা স্পেসিফিকলি ওই হিপোক্যাম্পাসের মধ্যে যে একটা নিউরন আছে ক্যামকাইনেস স্পেসিফিক নিউরনস, ওইটাতে ডিলিট করছি। সো ইট ওয়াজ আ গুড ফার্স্ট থিং। আচ্ছা উই প্রুভড ইট হুম, যে এটা এক্স্যাক্টলি অনলি ওয়ান সেল টাইপ। কারণ প্রবলেম কি, হোল বডি যখন নকআউট করে কোন সেলের জন্য কি হয়েছে এটা বোঝা যায় না। ঠিক আছে? সবই যদি নকআউট থাকে তাহলে কন্ট্রিবিউশনটা হ্যাঁ, কোন হ্যাঁ, সেল হ্যাঁ, থেকে আসতেছে, রাইট? সো দিস ওয়াজ দ্য ফার্স্ট সেটাই। থিং উই প্রুভড। এবং এটা যখন প্রুভ হয়েছে যে নকআউট হয়েছে, দেন উই মুভড অন টু বিহেভিয়ারাল টেস্ট। কারণ আমাদের হুম, আমাদের হুম, ল্যাবের একটা মেজর স্ট্রেংথ ছিল যে আমরা মাউসের অনেক বিহেভিয়ারাল টেস্ট করতাম। আমাদের পুরা মানে ওয়াটার মেজ, নোভেল অবজেক্ট রেকগনিশন, হ্যাঁ তেন, মানে উই ডিড আ লট অফ এক্সপেরিমেন্টস উইথ দ্যাট।
আমার বিহেভিয়ারাল টেস্ট আমি কয়েকটা ব্যাচ করছিলাম, বাট আমার এই যে আলেকজান্ডার মিচুরিন আছে কিনা ফার্স্ট অথর, ও বেসিক্যালি অনেক কষ্ট করেছিল, মানে ওই বিহেভিয়ারাল টেস্ট গুলো করে অনেক টাইম কনজিউমিং আর কি বেসিক্যালি। সো আচ্ছা। শি হেল্প সো বেসিক্যালি ইটস এ কোলাবোরেটিভ ওয়ার্ক না, যে এই যে 3 জন ফার্স্ট অথর আছে। সো আলেকজান্ডার মিচুরিনা আমার রাশিয়ান কলিগ, ও বেসিক্যালি বিহেভিয়ারাল টেস্ট গুলো করছিল ফার্স্ট লেভেল ক্যারেক্টারাইজেশনে, যে কিউপিসিআর, ওয়েস্টার্ন ব্লট হোয়াটএভার করে দেখাচ্ছিল যে এটা শুধুমাত্র এই যে নিউরন বা ওই যে রিজিয়ন স্পেসিফিক ডিলিশন, যে ওই মুভমেন্টের কোনো, কারণ কি যদি সেরেবেলামে ডিলিট হয় মুভমেন্টের প্রবলেম হবে, মুভমেন্টের প্রবলেম হলে তো আমরা ভাববো যে মনে হয় মাউসটার বিহেভিয়ারাল প্রবলেম হচ্ছে, কিন্তু আসলে তো না, মানে আমাদেরকে মুভমেন্টটা ঠিক রাখতে হবে। এই জন্য আমরা ওই স্পেসিফিক ওই নিউরন যেটা কিনা হিপোক্যাম্পাস আর কর্টেক্সে থাকে ওইখানে ডিলিট করছিলাম, এক্সন 3 মোস্ট প্রবলি বা এক্সন 2, আমি ভুলে গেছি, পেপারটা দেখতে হবে। বাট ওই বিহেভিয়ারাল টেস্টে যে দেখি একটা খুব কোর একটা টেস্ট আছে, মরিস ওয়াটার মেজ। হ্যাঁ, মরিস ওয়াটার মেজ বা মরিস একটা লোকের নাম আর কি। ওই মরিস ওয়াটার মেজে আমরা যখন নর্মাল মাউস দিই, আমাদের এক্সপেরিমেন্ট ছিল 10 দিন ধরে ট্রেনিং দেওয়া, যে একটা 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 গেম টাইপ একটা টাস্ক ওটা শিখতে হবে। তো নর্মাল মাউস 10 দিনে শিখে যায়, শিখে সময় কম লাগে, যে আগে হয়তো 1 মিনিট লাগতো ওইটা সলভ করতে, ওরা 10 সেকেন্ডে করে ফেলছে বা 20 সেকেন্ডে করে ফেলতেছে। সেট D1 ওটা পারতেছে না, 10 দিন পার হলো শিখতে পারতেছে না। এই যে লার্নিং ডিসেবিলিটি, আইডেন্টিফাইড ইট। হ্যাঁ, তো এটা ছিল ফার্স্ট প্রুফ, ফার্স্ট প্রিন্সিপল, যে সেট D1 মানে স্পেসিফিকলি এইটা ডিলিট করে দিলে ওই মাইস গুলা ওটা শিখতে পারতেছে না, মানে এই লার্নিং ডিসেবিলিটি। লার্নিং ডিসেবিলিটি হয়েছে, দ্যাট মিন্স ইন্টারেস্টিং। ইটস মডেলিং দ্য ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটি অফ হিউম্যানস, রাইট? মানে কাইন্ড অফ যে হিউম্যানরা যখন মানুষ যখন শিখতে পারে না, বা ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটি যে ইয়াটা আছে, যে ইন্টেলেক্ট, তাই না, মানে এই যে বেসিক ইন্টেলেক্ট না, যে একটা জিনিস শিখে, মানে শিখা মানে কি, আমি একটা জিনিস লার্ন করে আই ক্যান অলসো মানে রিপ্রোডিউস দ্যাট, না, যে পরীক্ষার খাতায় লিখতেছি সেম জিনিসটা আবার লিখতেছি। সো এটা অ্যাকচুয়ালি খুবই ইন্টারেস্টিং, যে কারণ যারা ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটিতে ভোগে তারা কিন্তু নিজেরাও জানে না যে তারা এটাতে প্রবলেম আছে, ঠিক আছে, যে কারণ এটা কিন্তু আইডেন্টিফাই করা সম্ভব না। জাস্ট একটা কুইক কোশ্চেন মাথায় আসলো, তো এরকম কি কোনো হিউম্যান স্টাডিতে আগে দেখা গেছে কিনা, মানে তোদের কাজের আগে, যে যাদের মেমোরি ডিসেবিলিটি আছে বা লার্নিং ডিসেবিলিটি আছে, তো তাদের মধ্যে এই জিনের কোনো ইফেক্ট দেখা গেছে কিনা, মানে এটা এরকম স্টাডি অন্যভাবে হয়েছে কিনা? এক্স্যাক্টলি আমরা এটাকে পাইছি অন্য অ্যাঙ্গেল থেকে, যেটা আমি শুরুতে বলছি, যে বিভিন্ন পেশেন্ট যারা অলরেডি মানে ইন্টেলেকচুয়াল ডিসেবল, এবং টু বি অনেস্ট ওদের এটার পাশাপাশি আরো অনেক প্রবলেম থাকে। হ্যাঁ, মানে আরো ফিজিওলজিক্যাল আরো প্রবলেম থাকে, দেখা যায় যে হার্টের সমস্যা, ব্রেনের সমস্যা, হোয়াটএভার, মানে মাল্টিফ্যাক্টরিয়াল। হ্যাঁ, মাল্টিফ্যাক্টরিয়াল হয়। তো এরকম করে দেখা গেছে যে মানে এটা তো মানে কেস স্টাডি, ইন্ডিভিজুয়াল পেশেন্ট থেকে স্যাম্পল নিয়ে সিকোয়েন্সিং করে দেখছে যে অনেক জিনের প্রবলেম, সেট D1 ইজ ওয়ান অফ দেম। ঠিক আছে, এটা হলো একটা ব্যাপার। কিন্তু অন্য অ্যাঙ্গেল থেকে যদি বলি, যে লার্জ স্কেল হিউম্যান কোহর্ট স্টাডিতে ওইখানে দেখা গেছে যে ওই নরমাল ভার্সেস ইন্টেলেকচুয়াল ডিসেবল এরকম গ্রুপ অফ পিপল বাইর করছে, কারণ এটা তো ডিফিকাল্ট বের করা, রাইট? তো বের করে তারপর দেখা গেছে যে সেট D1 বিতে ওই মানে মিউটেশন ছিল প্লাস আদার জিস, মানে সেট D1 ইজ ওয়ান অফ দ্য জিস, ইটস এ মাল্টিফ্যাক্টরিয়াল থিং, না, মানে ইটস এ ভেরি মাল্টিফ্যাক্টরিয়াল থিং। বাট আমরা মাইসে দেখাইছি তো একটা জিন এটা ডিলিট করলে কোরিলেট ও করে মাইসের শিখতে পারে সাথে, না। ওই কোরিলেট রেজাল্ট করে এটার সাথে কোরিলেট করে। এক্স্যাক্টলি উই ওয়ান্ডারফুল। এই কোরিলেট করে, এই জন্য আমরা দেখেছি যে ইটস আ প্রুফ যে হিস্টোন মেথিলেশন ইজ ইম্পর্টেন্ট ফর লার্নিং এন্ড মেমোরি। হ্যাঁ, এবং এটা ইন্টারভেনশন আছে, আমরা শুধু এটা প্রুফ করে বসে থাকি না। আমি তোর কোশ্চেন গুলো শেষ হলে আমি বলবো যে হাউ ক্যান উই অ্যাপ্লাই দিস নলেজ ইনটু আওয়ার লাইফস্টাইল। হ্যাঁ, মানে এটা খাওয়ার সাথে রিলেটেড আছে, উইল গো দেয়ার লেটার ইনশাআল্লাহ। আচ্ছা, ওকে, শিওর, উইল গো ইনটু দ্যাট। ও আরেকটা রেজাল্টের ইম্পর্টেন্ট পার্ট ছিল যে ক্রোমাটিন ইমিউনোপ্রেসিপিটেশন এক্সপেরিমেন্টটা এবং চিপসেক অ্যানালাইসিসটা। তো ওইখান থেকে মেজর কি দেখতে পাইছিস, বা মেজর ফাইন্ডিংসটা কি? হ্যাঁ, এক্স্যাক্টলি। সো চিপসিক ইজ, আমি যদি অডিয়েন্সকে বলি যে চিপ মানে চিপ না, মানে ওই মানে কম্পিউটারের কোনো কম্পিউটারে চিপ না, চিপ হলো হাসান যেটা বলেছে ক্রোমাটিন ইমিউনোপ্রেসিপিটেশন এন্ড সিকোয়েন্সিং। সো চিপ এই টেকনিকটা আমার মানে ইজ ভেরি ক্লোজ টু মাই হার্ট, কারণ আমি আমার পুরো 4 বছরে ওই যে বললাম না যে ফ্যাক্ট সর্টিং করে আমি সেল টাইপ স্পেসিফিক স্যাম্পল বাই করতাম, এন্ড আই ওয়াজ ডুইং আ লট অফ চিপসিক। হ্যাঁ, লট অফ চিপসিক ফর লট অফ স্যাম্পলস ফর লট অফ ডিফারেন্ট মার্কার্স, এন্ড এটা হলো অ্যান্টিবডি বেসড একটা টেকনিক। এখন এই পেপারে যেটা আমরা ফোকাস করছি, যে এই যে নিউরন গুলা থেকে আমরা মানে নিউরোনাল নিউক্লিয়াই আমরা সর্ট করতাম, এই যে ওয়াইল্ড টাইপ ভার্সেস এই যে কারণ আমাদের তো খালি নিউরনের ডিলিশন আছে, অন্য কোনো সেল তো ডিলিশন নাই। সো আমরা চিপসিকটা করছি ফার্স্ট অফ অল সেল টাইপ স্পেসিফিক, হুইচ ইজ ইন দ্য ফিল্ড ইটস নট সুপার কমন, কারণ নর্মালি হয় কি যে একটা টিস্যু নিয়ে ডাইরেক্ট চিপসিক করে ফেলে। এখন সমস্যাটা হয় কি,
একটা টিস্যুর মধ্যে অনেক রকম সেল থাকে, তো চিপ সিকোয়েন্সিং এর যে সিগন্যালটা এটা দেখা যায় কি মিক্সচার অফ ডিফারেন্ট সেল পপুলেশন, দেন ওই ওই ডিকনভলিউট করা যায় না আসলে সমস্যাটা কি, ঠিক আছে, কেন কি হচ্ছে। আমাদের পেপারে আলহামদুলিল্লাহ এটা আমরা মানে এটা আমাদের ল্যাবে আগে থেকেই করতো, ওই যে যেটা বললাম যে একটা পোস্টডক ছিল, ও ফার্স্ট এস্টাবলিশ করে ও চলে গেছে, দেন আই কাইন্ড অফ কন্টিনিউ ডুইং ইট, যে এই সেল টাইপ স্পেসিফিক চিপ। এবং এই পেপারে যেটা আমরা দেখাইছি যে আমরা যখন নর্মাল ওয়াইল্ড টাইপ আর ভার্সেস এই যে হিস্টোন কি বলে এটাকে সেট ডি ওয়ান বি কন্ডিশনাল নকআউট মাইসে আমরা চিপ সিকোয়েন্সিং করছি ফর ডিফারেন্ট ডিফারেন্ট হিস্টোন মার্ক, কারণ একটা চিপ সিকোয়েন্সিং ইজ বেসড আপন একটা অ্যান্টিবডি, যে H3K4 মনোমেথিলেশন, ডাইমেথিলেশন, ট্রাইমেথিলেশন, এরকম এরকমও আছে যে একবার মেথিলেশন হয় বা 3বার মেথিলেশন হয় লাইসিনে, বেসিক্যালি না হিস্টোন 3 লাইসিন মেথিলেশন। তো অ্যান্টিবডি দিয়ে যখন পুল ডাউন, এটা ইটস এ পুল ডাউন মেকানিজম না, যে লাইক বায়োটিন সেপ্টাভিটিন পুল ডাউন, ওরকম কাইন্ড অফ একটা মেকানিজম। পুল ডাউন করে যখন আমরা সিকোয়েন্সিং করছি, আমরা দেখছি যে মানে ফার্স্ট অফ অল ইট ওয়াজ আ ভ্যালিডেশন যে আমাদের ওই এই এনজাইম সেট ডি ওয়ান বি এনজাইমটাকে আমরা রিমুভ করে দিলে হিস্টোন মেথিলেশন আসলেই কমতেছে। সিকোয়েন্সিং করে আমরা আসলেই দেখেছি যে কমতেছে। এবং সিকোয়েন্সিং এর পাওয়ার অফ সিকোয়েন্সিং কি আমরা দেখেছি যে কোন জিনে কমতেছে, কোন কোন জিনে কমতেছে, তাই না? মানে এটা কিন্তু সব জিনে কমে না, মানে বেসিক্যালি ওয়াইল্ড টাইপে দেখা গেছে যে ওই হিস্টোন মানে মেথিলেশন আছে সব জায়গায়, আর ইয়াতে ধর মানে আমাদের প্রোটিন কোডিন জিন কয়টা আছে, 20,000 হিউম্যান, রাইট? 20,000-এর মধ্যে হয়তো 2,000টা কমলো, মানে স্পেসিফিক। কিন্তু এই যে সেট ডি ওয়ান বি, দ্যাট মিনস ইটস স্পেসিফিকলি অ্যাক্টিং or regulating in this specific groups of gene, and আমরা লাস্টে পাথওয়ে অ্যানালিসিস করে দেখাচ্ছি যে এই জিনসগুলো অ্যাকচুয়ালি রিলেটেড টু লার্নিং এন্ড মেমোরি ফরমেশন। ইটস ভেরি ইম্পর্টেন্ট না, সো এইভাবে আমরা দেখাচ্ছি। এবং আরেকটা দেখাচ্ছি যে আমাদের আগের ডেটা ছিল ওই যে অন্য হিস্টোন মেথাল ট্রান্সফারেজের নকআউটে আমরা যখন ভেন ডায়াগ্রাম করছি, তিনটা একটা ফিগার আছে ওখানে, যে 3 সাপ্লিমেন্টারিতে মনে হয় যে 3টা ডিফারেন্ট হিস্টোন মেথাল ট্রান্সফারেজের নকআউট 3টা ডিফারেন্ট গ্রুপস অফ জিনকে কন্ট্রোল করে। বুঝা গেছে? এটা কিন্তু ইটস আ ভেরি ইন্টারেস্টিং ফাইন্ডিং যে এক মানে সবারই কাজ হলো মেথিলেশন করা, সবারই ওই অ্যাক্টিভ সাইট যদি বলি যে সবাই হলো জাস্ট কি করতেছে, যে হিস্টোন H3 কে রেকগনাইজ করে মেথিলেশন বসাচ্ছে, রাইট? কিন্তু different methylation enzyme acts on different genes, and this was like one of the really interesting finding basically. Definitely নিশ্চয়ই কোনো কারণ আছে যে ওরা why? That's the thing, তিনজন why? কেন থাকবে? Exactly. Why? I have no তিনজন idea. ডিফারেন্ট কাজ করতেছে, ইনশাআল্লাহ ইন ফিউচার কেউ বের করবে যে কেন তিনটা দরকার ছিল। It's like a puppeteer, right? যে someone is kind of like controlling, না? থাকে না যে মানে something is controlling those 6 enzymes to really sit into those different locus and then acting have their actions basically. So we don't know that yet. So let's see. Okay, wonderful. So এইটা তো একটা জিন। আমি হচ্ছে রেজাল্ট ছাড়াও এর ইমপ্লিকেশন গুলা সেই দিকে চলে যাই। তো এটা ছিল একটা জিন, এবং এছাড়াও সম্ভবত আরো কিছু জিন আছে যারা হচ্ছে এই লার্নিং ডিসএবিলিটি বা এই কগনিটিভ ডিজিজ গুলোর সাথে রিলেটেড। তো সেইগুলো সম্পর্কে একটু আমাদেরকে বল, এবং হচ্ছে এখানে ফিউচার কি কাজ আর কি নেক্সট স্টেপস করা বাকি আছে, বা কোন দিকে যেতে পারে স্টাডি গুলা? এক্স্যাক্টলি। তো এই ব্যাপারটা খুবই ইন্টারেস্টিং, কারণ আমরা যখন এই ফাইন্ডিংস গুলো পাচ্ছিলাম সেই মানে 2019-20 এর দিকে বা 18-19 এর দিকে, যে আমরা যখন দেখতেছিলাম যে আসলেই এপিজেনেটিক এনজাইমস আর রিয়েলি ইম্পর্টেন্ট ফর লার্নিং এন্ড মেমোরি ফরমেশন, এন্ড ইটস লিঙ্কড উইথ ইন্টেলেকচুয়াল ডিসএবিলিটি এন্ড এভরিথিং, এন্ড মানে সারা ওয়ার্ল্ডে মানে আসলেই এটা একটা প্রবলেম না, যে এবং আমরা তখন এই রেজাল্ট গুলোর বেসিসে আমাদের নেক্সট হাইপোথিসিস কি, রাইট, বা নেক্সট কি করতে চাই, এটাই তো মূলত বেসিক্যালি মানে আমারও প্রশ্ন তোরও প্রশ্ন বেসিক্যালি, রাইট, যে কি করা যেতে পারে ইনফরমেশন দিয়ে। তো আমরা যেটা ইনফ্যাক্ট ইট ওয়াজ অলসো লাইক আ পার্ট অফ দ্য প্রপোজাল। হ্যাঁ, আমরা বেসিক্যালি প্রপোজাল মানে লিখছিলাম এই সেন্সে যে এই যে এই মানে এগুলা সব কিছু প্রমোটার স্পেসিফিক। এখন একটু মলিকুলার বা ডিপ মলিকুলার বায়োলজিতে যাই, যে এই যে হিস্টোন মেথালেশন যে চেঞ্জ হচ্ছে, এগুলো সব জিন প্রমোটারের মধ্যে। জিন প্রমোটার মানে কোথায়, যে জিন ট্রান্সক্রিপশন স্টার্ট সাইট, রাইট, ওখান থেকে ওখানে ইফেক্টটা হচ্ছে মেইন কোডিং রিজিয়নের আগে যে সিকোয়েন্স, জাস্ট এই যে 5 প্রাইম ইউটিআর রেগুলেটরি রিজিয়ন, এক্স্যাক্টলি রেগুলেটরি রিজিয়ন বা 5 প্রাইম ইউটিআর একটা জিনো, তুই যদি একটা জিনের ইয়া কল্পনা করি যে এক্সন 1 2 3 বা ইন্ট্রন এক্সন, ওই প্রমোটারে ছিল এগুলা। কারণ আমরা আরো মানে ডিপ রিসার্চ করে দেখলাম যে এনহ্যান্সারেও বেসিক্যালি এই ইফেক্ট গুলা হয়। মানে এনহ্যান্সারেও যদি মানে একদম মানে ভিতরে ঢুকে যাচ্ছে না একটা মানে এনহ্যান্সার মানে কি, যে এনহ্যান্সার মানে ওই যে ডিএনএ লুপিং এর ব্যাপার,
যে ডিএনএ ধর লুপ করে আমরা মনে আছে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার হাসিনুর রহমান ল্যাবে বা ক্লাসে পড়ছিলাম এনহ্যান্সার। তো আমরা এটা আমরা দেখছি যে মানে এনহ্যান্সার যখন ডিএনএটা ট্রান্সলেটেড হয় তখন হচ্ছে লুপটা ফরমেশন করতে হবে, একটা লুপ হতে হবে, লুপ হইতে হবে, রাইট? হ্যাঁ, এক্স্যাক্টলি, লুপটা হয় এনহ্যান্সার এসে দেন আরএনএটা বেসিক্যালি এক্সপ্রেশনটা মানে আরো মানে এনহ্যান্সড হয় কাইন্ড অফ, রাইট? যে মানে আদারওয়াইজ তো এনহ্যান্সার দরকার ছিল না। তো এনহ্যান্সার স্পেসিফিক মার্কেও এরকম অবজারভেশন আমরা দেখছিলাম। তো আমাদের একটা গোল ছিল যে আচ্ছা ওইখানেও আমরা ট্যাপ করব, যে মানে বেসিক্যালি ওই মানে এনহ্যান্সার স্পেসিফিক হিস্টোন মডিফিকেশন কি কি হয় ওগুলাতে, যদি ওই এনজাইম, ওগুলা এনজাইম আর ডিফারেন্ট এনজাইম, ঠিক আছে, এনহ্যান্সার স্পেসিফিক এনজাইম। সো ওইখানে মানে কেন কি হচ্ছে না হচ্ছে ওগুলা নিয়ে স্টাডি। আর আরেকটা ইম্পর্টেন্ট আমার পিএইচডি টপিকের সাথে রিলেভেন্ট ছিল যে আমি তো যেটা বললাম যে আর্লি ব্রেন ডেভেলপমেন্টও দেখছি, লেট স্টেজ ব্রেন ডেভেলপমেন্ট মানে ডিমেনশিয়াতেও দেখছি, এবং সব জায়গায় দেখা গেছে যে হিস্টোন মডিফিকেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, মানে আর্লি স্টেজ হচ্ছে ব্রেন যখন ফোল্ডিং হয়, আমাদের ব্রেনে কিন্তু অনেক ফোল্ডিং আছে বাট মাউসের মধ্যে নাই। যে কেন ফোল্ডিং নাই বা কেন ফোল্ডিং হচ্ছে, যে এই যে হিউম্যান মানে এটা খুব মানে একদম বেসিক কোয়েশ্চেন এটা, যে মানুষের এই যে মানে মানুষের ব্রেন কেন এত ফোল্ডেড, এবং মানে এটাই কি আসল কারণ যে আমরা মানুষ অর সামথিং, একদম মানে বুঝিস না, একদম বেসিক কোয়েশ্চেনটা করা। না আমি হ্যাঁ এক্স্যাক্টলি, এটা তো একটা ফান্ডামেন্টাল কোয়েশ্চেন। তো আমি এক জায়গায় পড়ছিলাম, জাস্ট একটু শেয়ার করি, যে ফোল্ডিং হলে সারফেস এরিয়া বেড়ে যায় আমাদের ব্রেনের, এবং এই সারফেস এরিয়াটা ইম্পর্টেন্ট। আমরা যে ইন্টেলেকচুয়ালি হয়তো অন্য প্রাণী থেকে বেটার, আলাদা সারফেস এরিয়াটা ইনক্রিজিং, লাইক বেশি সারফেস এরিয়া তার একটা রিজন। তো ফোল্ডিংটা হলে তো এই সারফেস এরিয়া বেড়ে যায়, এটা একটা কারণ হতে পারে। এটা কারণ হতে পারে, এবং এটা বললাম না আমার পিএইচডি ওটাও অ্যাকচুয়ালি সায়েন্স অ্যাডভান্সেসে পাবলিশ হয়েছিল, এটা আমার ফার্স্ট টপিক ছিল, অন্য একটা কোলাবোরেশন ছিল এটা। ওইখানে আমরা দেখেছি হিস্টোন অ্যাসিটাইলেশনের কারণে ফোল্ডিংটা হয়। হিস্টোন অ্যাসিটাইলেশন হিস্টোন অ্যাসিটাইলেশনের ইজ অ্যাকচুয়ালি ওয়ান অফ দ্য কি প্লেয়ার হুইচ কন্ট্রোল দ্য ফোল্ডিং অফ দ্য ব্রেন। হ্যাঁ, মানে এই হিস্টোন অ্যাসিটাইলেশন যদি আমরা উল্টাপাল্টা করি তখন ফোল্ডিং বেড়ে যায়, কমে যায়, এরকম আমরা একটা স্টাডি করছিলাম। ইট ওয়াজ পাবলিশড ইন সায়েন্স অ্যাডভান্সেস। সো এপিজেনেটিক্স ইজ অ্যাকচুয়ালি কন্ট্রোলিং হাউ ব্রেন ইজ ফোল্ডিং। হ্যাঁ, মানে এটা বুঝতে পারছি যে এপিজেনেটিক্স কিন্তু সব জায়গায় অ্যাপ্লিকেবল, রিয়েলি ইন্টারেস্টিং। হ্যাঁ, ইভেন ডিমেনশিয়াতেও। ওইটা আমার যেটা থার্ড টপিক ছিল, যে ওখানেও আমরা এই যে আমি এখন অ্যাপ্লিকেশন বলতেছি, যে নিউরো এপিজেনেটিক্স, এই ফিল্ডটাকে বলে নিউরো এপিজেনেটিক্স। নিউরো এপিজেনেটিক্স এর অ্যাপ্লিকেশন সব জায়গায় আছে, এবং এই ডিমেনশিয়াতেও তাই। যে ডিমেনশিয়াতে আমরা যখন বয়স হয়ে যায়, বয়সের সাথে সাথে কিন্তু ব্রেনের এপিজিনোম চেঞ্জ হয়। এখন এটাকে যাতে প্রিজার্ভ করা যায়, এটা ছিল ওয়ান অফ দ্য গোলস অফ আওয়ার ল্যাব, যে কিভাবে এপিজিনোমটাকে প্রিজার্ভ করে রাখা যায় যাতে করে মানে বয়সের সাথে সাথে আমাদের ওই মেমোরিটা ফিক্স থাকে। এবং আমি যদি বলি যে মানে কিসের কারণে এটা হবে, যে কিভাবে আমরা আমাদের এপিজিনোম, আমি অ্যাপ্লিকেশনে চলে যাচ্ছি, যে কিভাবে আমরা হাউ ক্যান উই কিপ আওয়ার ব্রেন হেলথিয়ার। উই ফাউন্ডেড বেসিক্যালি এক্সারসাইজ এন্ড ডায়েট, আর কিছু না, এক্সারসাইজ এন্ড ডায়েট। এবং ডায়েটের মধ্যে কি ওই ফলিক অ্যাসিড, স্পেসিফিকলি যদি বলি ফলিক অ্যাসিড, ভিটামিন ডি, ওমেগা 3, এই কিছু আমরা মানে আমরা টেস্ট করি নাই, বেসিক্যালি আমরা ওই আদার স্টাডিজে দেখছি যে এগুলো হলো হিস্টোন মেথাইলেশন, অ্যাসিটাইলেশন, এগুলোকে মানে ভালো রাখে আর কি। হ্যাঁ, তো এগুলো এবং আরো অনেক ফ্যাক্টর আছে। হিস্টোন মডিফিকেশন ইজ ওয়ান অফ দ্য ফ্যাক্টরস যেটা কিনা কন্ট্রোল করে। আরো সব দিক থেকে যদি আমরা বলি যে আমরা যদি বয়সের সাথে সাথে ভালো রাখতে চাই আমাদের ব্রেনটাকে, উই হ্যাভ টু এক্সারসাইজ মাস। আমার বস আমাদেরকে যখন কনফারেন্সে নিয়ে যেত, উনি সকালবেলা দৌড়াইতো আমাদেরকে নিয়ে, লিটারালি, জানাস, মানে উনি দৌড়াতো, আমাদেরকে নিয়ে দৌড়াইতো। এক্সারসাইজ ডেফিনেটলি আমাদের জন্য হেলদি, হেলদি মানে হচ্ছে হেলদি লাইফস্টাইলের জন্য অবশ্যই দরকার। তো আমি জাস্ট একটু ক্লারিফিকেশন চাই এখানে, শিওর হওয়ার জন্য, যে এটা কি ব্রেইনের এক্সারসাইজ ব্রেন বেটার রাখার জন্য, নাকি হচ্ছে ফিজিক্যাল এক্সারসাইজ ব্রেনকে এফেক্ট করতেছে? এটা ফিজিক্যাল এক্সারসাইজ ব্রেনকে এফেক্ট করতেছে, কারণ সিস্টেমিক ফ্যাক্টর গুলো আসে। সিস্টেমিক ফ্যাক্টর মানে কি, যে এটা আমাদের রিসার্চ না, এটা স্ট্যানফোর্ড বা হার্ভার্ড অর সামথিং, ওখানে দেখা যাচ্ছে যে এক্সারসাইজ করলে মানে অনেক অর্গান থেকে অনেক বেনিফিশিয়াল ফ্যাক্টরস রিলিজ হয়। এবং ওয়ান অফ দ্য ফ্যাক্টরস হাড্ডি থেকে বেরো, হাড্ডি আমাদের যে বোন থেকে, ওখান থেকেও বেরো ক্যালসিন অর সামথিং, একটা প্রোটিন নিউরোপেপটাইড হবে, ওটা ব্রেনে যায়, ব্রেনকে ইমপ্রুভ করে। ইটস ওয়ান অফ দ্য মেকানিজম। হ্যাঁ, সো এক্সারসাইজ করলে আমাদের সিস্টেমিকলি এত ভালো ভালো জিনিস বের হয়, সেটা ব্রেনকে ইমপ্রুভ এনহ্যান্স করে। প্লাস আমাদের ডায়েটটা ভালো রাখতে হবে। যে ডায়েট আমাদের তো মানে বডি তো একটা লিমিটেড সিস্টেম, ব্যালেন্স ডায়েট বলা যায়। হ্যাঁ, হ্যাঁ, মানে ব্যালেন্স ডায়েটও, মানে ব্যালেন্স ডায়েট বলতে কি, মানে সময় মতো খাওয়া, বাট নিউট্রিশনাল ফ্যাক্টরস গুলো যদি বলি, ওই ভিটামিন গুলা ঠিক মতো ইনটেক করা। এবং এক্স্যাক্টলি, হ্যাঁ, এবং মানে শুধু কার্বোহাইড্রেট না বা শুধু প্রোটিন না, এটা। এবং ইট ওয়াজ অ্যাকচুয়ালি আমি এটা নিয়ে পড়তেছিলাম খুবই রিসেন্ট একটা পাবলিকেশন, জাস্ট আই থিঙ্ক 1 বা 2 সপ্তাহ আগে বের হয়েছে।
দে হ্যাভ আইডেন্টিফাইড কি আমি এই পডকাস্টের মাধ্যমে এটা শেয়ার করতে চাই। এটা বেসিক্যালি যে ভিটামিন ডি, ওমেগা 3 আর একটা কি জানি, মানে বেসিক্যালি যে খুবই ওকে স্পেসিফিক কিছু জিনিস আমরা যদি নেই, প্লাস এক্সারসাইজটা করতেই ওকে হবে, প্লাস এইগুলা করলে দেন ইউর ব্রেইন উইল বি ভেরি গুড, মানে ইন দ্য লং রান ইনশাল্লাহ। হ্যাঁ, ওয়ান্ডারফুল সাদমান, যদিও অলরেডি খুব চমৎকার মেসেজ গুলা তুই শেয়ার করা শুরু করছিস, তো আমার লাস্টে একটা কোশ্চেন থাকে, প্লিজ তো প্লিজ। সেটা হচ্ছে সবার জন্য কোনো টিপস বা সাজেশন, সেটা স্টুডেন্টদের জন্য ক্যারিয়ার রিলেটেড হোক, হ্যাঁ, লাইফস্টাইল রিলেটেড হোক। You have started already, but still, if you want to add something else. আই মিন টু বি অনেস্ট, আমি যদি অডিয়েন্সের জন্য ফার্স্ট অফ অল আমি যদি বলি যে আপনারা যারা হুম, শুনতেছেন এই পডকাস্টটা হাসানের সাথেও, সো আপনারা শুনতে থাকেন। কারণ বেসিক্যালি শুধু এই পডকাস্টটা ইম্পর্টেন্ট না, মানে আপনারা এই চ্যানেল থেকে যা যা বেরোবে এগুলা কিন্তু অ্যাকচুয়ালি খুবই ইম্পর্টেন্ট আমাদের জন্য। কারণ আমরা হয়তো আমি হাসান বা আমাদের সাথে যারা যারা এই পডকাস্টে আসতেছে সবাই সবার এই সায়েন্টিফিক ডিসকাভারি করা নিয়ে খুবই ব্যস্ত, কিন্তু এই যে আজকের মেইন মেসেজটা যদি আমি আপনাদেরকে দেই, এই যে পেপারটা SET-D1B, হিস্টোমেটাল ট্রান্সফারেজ, এপিজেনেটিক্স, হোয়াট এভার, মেইন মেসেজ একটাই যে লাইফ, আমাদের হেলথ যেন ইমপ্রুভ থাকে। আমরা তো সবাই হেলথ কেয়ার রিসার্চ, আমরা তো লাইফ হুম, সায়েন্স রিসার্চার, আমরা তো হেলথ নিয়ে কাজ করতেছি। সো আপনাদের জন্য আমার প্রথম, মানে আমি যদি মানে পয়েন্ট করি, ফার্স্ট টপিক থাকবে, আপনারা এই পডকাস্টটা বেশি বেশি করে শুনবেন, আরো আরো মানে শেয়ার করবেন, প্লাস বেসিক্যালি সবার সাথে মানে ডিসকাস করবেন, বিকজ ইটস ইম্পর্টেন্ট টু ডিসকাস হুম, অ্যাবাউট সায়েন্স অ্যামং পিপল, হুম, দেন হুম। দে নো। Science সেকেন্ড থিং ইজ, communication is important. সেকেন্ড থিং ইজ বেসিকলি আমার রিসার্চ, আমি নিউরো সায়েন্স নিয়ে পড়তেছি 2014 সাল থেকে বেসিক্যালি, সো ইটস বিন 10 ইয়ার্স রাইট নাও। আমার রিসার্চ আমি যদি বলি যে হাউ উই ক্যান মানে কিপ আওয়ার ব্রেন হেলথি, এক্সারসাইজ করেন, just daily you should at least go Okay. out or do some at least 10 to 20 minutes of exercise। এবং খাওয়াটা কার্বোহাইড্রেট খাওয়া একটু কমাইতে হবে। এমন না যে ওই যে অন্য বিভিন্ন থাকে না যে বিভিন্ন রকমের ডায়েট, যে কার্বোহাইড্রেট খাওয়া যাবে না, এটা খাওয়া যাবে না, সবই খান, কিন্তু ওখানে আপনারা শাকসবজি, ভেজিটেবলস বা প্রোটিন, হ্যাঁ লিন প্রোটিন যেটা, ওইগুলো একটু বাড়ায় দেন। এক্সারসাইজ, স্লিপ, আর বেসিক্যালি এই স্লিপটা খুবই ইম্পর্টেন্ট, কারণ আমরা আমরা এটা দেখছি যে সার্কেডিয়ান রিদম যদি ঠিক না হয় ব্রেনে অনেক প্রবলেম হুম, হয়। সার্কেডিয়ান রিদম, হুম, আপনি হুম, যে এলাকায় থাকেন, যেমন আমার এখানে সন্ধ্যা হয়ে গেছে, আমার মানে বেসিক্যালি রাত হয়ে গেলে ঘুমের টাইম আসবে, হাসানের কেবল দিনটা শুরু হয়েছে আমেরিকাতে, রাইট? সো আপনারা জন্য সময় মতো আর্লি ঘুমাইতে যান এবং আর্লি ঘুম থেকে ওঠেন, এটা মেক শিওর করেন। আর বেসিক্যালি মানে যদি কখনো মনে হয় যে আপনি পারতেছেন না, মানে ভালো মানে এই যে ব্রেনের মানে আরেক, কারণ খুবই ইন্টারেস্টিং, আমাদের ব্রেনটা কিন্তু আমরাই কন্ট্রোল করি। নরমালি ব্রেন আমাদেরকে কন্ট্রোল করে। হ্যাঁ, এটা কিন্তু একটা একটা মেটা লেভেলের কথা বলতেছি, এটা খুবই ইম্পর্টেন্ট আপনারা যারা শুনতেছেন। ব্রেন যেন আমাদের কন্ট্রোল না করে, আমরা যেন ব্রেনকে কন্ট্রোল করি, এইভাবে আপনারা চলবেন। হ্যাঁ, তাহলে হুম, হবে কি হুম, যে মানে আপনার যখন মন খারাপ থাকবে, অনেক অনেক টুলস আছে, মানে আমি জাস্ট একটা ছোট জিনিস শেয়ার করে যেটা আমি নিজে প্র্যাকটিস করি। মন খারাপ থাকলে লিখবেন। যদি মন খারাপ থাকে, বা মন খারাপ মানে কি, ইটস আ সাইকোলজিক্যাল থিং, ইটস আ বায়োলজিক্যাল থিং। মন খারাপ মানে সামথিং ইজ নট মানে হ্যাপেনিং, কিছু একটা নিউরোকেমিস্ট্রি প্রবলেম হয়েছে বা কিছু একটা কেমিক্যাল ইমব্যালেন্স হয়েছে। বাট ইউ ক্যান কন্ট্রোল ইউর মানে ইমোশনস বাই রাইটিং। এটা আপনারা মাস্ট এখন থেকে প্র্যাকটিস করবেন, যে স্টার্ট রাইটিং, মানে একটা, এবং খাতা কলম নিবেন, কিচ্ছু না, একটা কাগজ আর কলম নিবেন, 20 মিনিট জাস্ট লিখবেন, আপনার মাথায় যা okay. আছে ডাম্প ইট, এন্ড ইট উইল হুম, হেল্প ইউ আ লট। সো এটাই ছিল আমার সামারি great আজকের suggestions. পডকাস্ট থেকে। হুম। So thanks a lot, everyone. It was a pleasure to being Just here. just one clarification. আমি জাস্ট সবার জন্য, সবার পক্ষ থেকে জিজ্ঞেস করতেছি, তো স্লিপ বিষয়ে যেটা বলছিস, তো হ্যাঁ, স্লিপ অ্যামাউন্টটা ইম্পর্টেন্ট নাকি হচ্ছে টাইমটা টাইমিংটা ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্ট? টাইমিংটা ইম্পর্টেন্ট। টাইমিং, অ্যামাউন্ট ক্যান বি ভ্যারিং অন ডিফারেন্ট এজ গ্রুপস, রাইট? ফর এক্সাম্পল, হুম, যে বাচ্চা যারা এখন নিউবর্ন, তাদের 20 ঘন্টা স্লিপ লাগে। যারা হলো টিনেজার, তাদের কিন্তু অত স্লিপ লাগে না। আর যারা অ্যাডাল্ট, তাদের দেখা গেছে 6 ঘন্টা ইজ এনাফ। সো টাইমটা অবশ্যই ডিপেন্ড করবে, বাট প্রতিদিন যেন একটা ফিক্সড টাইমে আমরা ঘুমাতে মানে যাই, যে 10টা থেকে রাইট। 6টা বা 10টা থেকে 4টা, 8 ঘন্টা, বা হুম, যেমন নেপোলিয়ান বেনোপোর, সে 4 ঘন্টা ঘুমাতো জাস্ট। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি দেখা যেত যে রাত্রবেলা জেগে অনেক ইবাদত করতেন। সো বেসিক্যালি ইফ ইউ থিংক অ্যাবাউট অল দ্য ক্যারেক্টার্স, মানে একেকজনের জন্য একেক রকম, মানে ডিউরেশন ইজ ভেরি সাবজেক্টিভ, বাট এভরিডে গোয়িং টু দ্য বেড এট দ্য সেম টাইম ইজ ইম্পর্টেন্ট। একটা প্রত্যেকদিন সেম হয় কেউ টাইম। যদি 9টার সময় ঘুমাতে যায়, 9টার সময় ঘুমাক, 9টা থেকে 3টা ঘুমাক, ফাইন, ইটস ওকে। মানে তার ওকে, লাইফস্টাইলের উপর ডিপেন্ড ওয়ান্ডারফুল, করবে বেসিক্যালি। ওয়ান্ডারফুল। হ্যাঁ, এখন ক্লিয়ার হয়েছে। হুম, থ্যাংক ইউ সো মাচ, সাদমান। শিওর। ইট ওয়াজ নট অনলি রিসার্চ, এবং রিসার্চ ছাড়াও চমৎকারভাবে এক্সপ্লেইন করছিস এই প্ল্যাটফর্মে এসে, এবং হচ্ছে এই যে ওয়ান্ডারফুল সাজেশন গুলা, সবকিছুর জন্য অনেক ধন্যবাদ।
এবং ধন্যবাদ এখানে আসার জন্য। It প্রিয় was my দর্শক pleasure. প্রিয় দর্শক সবাইকে ধন্যবাদ যারা দেখলেন এবং সামনে দেখবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।